ওয়েলকাম ভিউয়ার্স, আমরা যে প্রত্যেক দিন আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ নিয়ে আছি 6 PM এর সময়। আজকে আমরা 17 আগস্টের আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ করব। তো প্রথমে আমরা যেটা খবরটা দেখতে পাচ্ছি, আমাদের যে প্রাক্তন মন্ত্রী ছিলেন আশিস বাবু, ঠিক আছে, উনি সুসাইড করেছেন এবং সুসাইড নোটে উনি লিখে গিয়েছেন যে দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নয়, ঠিক আছে। এবং এক সময় তিনি কিন্তু স্পিকারের, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের ভূমিকাও কিন্তু পালন করেছিলেন। তার বাম দিকে আমরা খবর দেখতে পাচ্ছি স্বাস্থ্যসাথী তুলনা। আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এর স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা থাকতো আর কি, ঠিক আছে। এখন সেটা থেকে সবাই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসছে আর কি, ঠিক আছে। আর নালসার বিতর্ক আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে হায়দ্রাবাদের যে নালসাতে, ওখানে আমাদের দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের উপস্থিতি নিয়ে সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছিল। নালসা হায়দ্রাবাদের ছোঁয়া এখন দেখা যাচ্ছে বেঙ্গালুরুতে ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানেও সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিসিআই বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন কুমার মিশ্রের উপস্থিতি নিয়েও আপত্তি তুলেন সেখানকার ছাত্রছাত্রীরা। 15ই আগস্ট প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বেশ কিছু ব্যাপারে তিনি দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন। বিশেষ করে আমরা জানি ছত্তিশগড়ে মাওবাদী প্রভাবিত এলাকায় অনেক ছেলেমেয়েরা তারা আত্মসমর্পণ করে তারা মূল স্রোতে ফিরে এসেছে। এই জন্য তরুণ প্রজন্মকে যাতে ঠিকঠাকভাবে রাখা যায় এবং তারা যাতে ঠিকঠাকভাবে এগোয়, সেই জন্য তিনি বহুমুখী পরিকল্পনার কথা বলেন। এবং 2036 অলিম্পিক্সের কথা মাথায় রেখে, এমনিতে আমরা সবাই জানি 2030 সালে যে কমনওয়েলথ গেমসের আয়োজক দেশ ভারত, তো ভারত আমাদের যে গ্রীষ্মকালীন অলিম্পিক্স হচ্ছে 2028-এ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে, 32-এ ব্রিসবন, 36-এ ওটা ভারত আয়োজন করার চেষ্টা করছে। সেটাতে মাথায় রেখে আর 5 থেকে 15 বছর বয়সী যারা ছাত্রছাত্রী রয়েছে তারা যেন বিভিন্ন ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত হয়, সেটারই আশ্বাস দিয়েছেন। আগে রাজ্যে আয়ুষ্মান ভারত চালু ছিল না, কিন্তু এখন রাজ্য সরকার বদল হওয়ার জন্য বিজেপি সরকার আসার পর থেকে রাজ্য এখন স্বাস্থ্যসাথীর সঙ্গে আয়ুষ্মান ভারতও চালু হচ্ছে। এবং আগে স্বাস্থ্যসাথীতে কী হতো, বেশ কিছু প্রাইভেট কলেজ বা প্রাইভেট হসপিটালের তালিকাটা একটু কম ছিল নার্সিংহোমের, এখন কিন্তু ওটাতে নার্সিংহোমের তালিকাটা অনেকটা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এবং আমাদের রাজ্যের যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন শাশ্বত মুখোপাধ্যায়, তিনি এই ব্যাপারে আশ্বাস দিয়েছেন যে মানুষ এই যোজনা থেকে অনেক বেশি উপকৃত হবে। পিএফে নাম নথিভুক্ত করতে এলো নতুন প্রকল্প, অর্থাৎ 2009 সালের 1 মার্চ থেকে 2026 সালের 31শে মার্চ পর্যন্ত যারা এখনও পিএফে নাম নথিভুক্ত করেননি তারা এই প্রকল্পতে নাম নথিভুক্ত করতে পারবেন 31শে অক্টোবর পর্যন্ত। অর্থাৎ কি হয়, পিএফ বলতে কি হয়, আমরা সাপোজ কোনো কোম্পানিতে যদি আমরা জব করি, তাহলে সেক্ষেত্রে কি হয়, আমি যদি পিএফ অ্যাকাউন্টে 1000 টাকা জমা করি, কোম্পানি কর্তৃপক্ষ আমার হয়ে 1000 টাকা জমা করে, আলটিমেটলি আপনার অ্যাকাউন্টে 2000 টাকা জমা হয়। তো কী হয়, অনেক সময় মানুষ কাজ করে গেছে কিন্তু তাদের পিএফের টাকা কিন্তু কাটা হয়নি, মালিক কর্তৃপক্ষ হয়তো কাটেনি, এদেরকে নিয়মের বাইরে রাখার চেষ্টা করেছিল বা বিভিন্ন রকম সমস্যা। কিন্তু এখন ঘোষণা করা হয়েছে যাদের হয়তো 10 থেকে 12 বছর কাজ করা হয়ে গেছে কিন্তু এখনও পিএফের তাদের কাটা হয়নি মূল বেতন থেকে, তো সেক্ষেত্রে এখন যেটা সিদ্ধান্ত হয়েছে যে কর্মীদের কাছ থেকে আর কোনোরূপভাবেই কিন্তু পিএফ কাটা যাবে না এবং তাদের যেটা পিএফ আর কোম্পানির যেটা দেয়া প্রাপ্য সেটা কিন্তু কোম্পানিকে দিতে হবে এবং সেটা সুদ সহ দিতে হবে, ঠিক আছে। তবে এক্ষেত্রে একটা জিনিস ঘোষণা করা হয়েছে, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় নতুন করে কর্মীদের পিএফে আনলে এই সুবিধাটা কিন্তু ওরা পেতে পারে। যে কর আইন সেটাতে দেখা গেছে যে 12 লক্ষ অবধি কিন্তু করমুক্ত করা হয়েছে, যারা চাকুরিজীবী তাদের হচ্ছে 12.75 লক্ষ, কিন্তু 12 লক্ষ পের হয়ে যাওয়ার পর আয়ের হিসাবটা কিন্তু 4 লক্ষের উপরে যা হবে সেইটার উপর কিন্তু কাউন্ট করা হবে, ঠিক আছে। সুতরাং সেইরকমভাবে কিন্তু ইনকামটা বিকল্প ওয়েতেই জমানো উচিত, এটা একটা অমিতাভ গুহ সরকার বলে ব্যক্তিগত মানুষের একটা মতামত প্রকাশ করেছেন। ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
নেপালের সফরে গেছেন। আর আমরা জানি ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের সঙ্গে সঙ্গে কলম্বিয়াতেও ভূমিকম্প হয়েছিল। এবং তার ডান দিয়ে যে খবরটা রয়েছে, নেট ভিভ্রাটে পরীক্ষা বাতিল 3 বিষয়ে। আমরা কয়েকদিন আগে দেখেছি যে ডাক্তারি যে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় নিট হয়, ওটারও প্রশ্নপত্র ফাঁস নিয়ে ওটাতে অনেক কেলেঙ্কারি হয়েছিল এবং আন্দোলন হয়েছিল। তার দরুন আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছিল। এবার যে নিট পরীক্ষা যেটা হয়, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ যারা পিএইচডি করতে যান, এই পরীক্ষায়ও কিন্তু 3টা বিষয়ে কিন্তু সমস্যা দেখা দিয়েছে, ঠিক আছে। এবং এই ব্যাপারে পুনরায় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে, ঠিক আছে। সম্প্রতিকালে আমরা দেখেছি আমাদের যেসব পিএইচডি করার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এটা নিয়ে থাকে, তো আমাদের রাজ্যের কিছু শিক্ষা প্রতিষ্ঠান ছিল যারা পিএইচডি স্কলারদেরকে এই পরীক্ষা বাদ দিয়েও কিন্তু নিজেদের মতো করে পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে পিএইচডি স্কলারদেরকে নিযুক্ত করতো। কিন্তু রাজ্য সরকার যেহেতু এটা বাতিল করে দিয়েছে, সেক্ষেত্রে যদি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এভাবে পরীক্ষা যদি ঠিকঠাকভাবে কন্ডাক্ট করতে না পারে, সেক্ষেত্রে রাজ্যের যে ঘোষণা নিয়ে অনেকটা সাধারণ মানুষের বা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এখানে ছবিতে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অনুকূল পরিবেশ নেই, দিল্লিকে 2 শর্ত ঢাকার। অর্থাৎ আমরা সম্প্রতিকালে দেখেছি 5ই আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করে ঢাকায় ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন, যেটা বর্তমান যে বাংলাদেশে যে শাসক দল আছে, বাংলাদেশ ন্যাশনাল পার্টির প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি এটা ভালো চোখে দেখেননি প্রথমত। আর তাদের দেশে যে হাদি বলে একজনকে হত্যা করা হয়েছিল, হত্যাকারীদেরকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এবং শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক ক্রিমিনাল আদালতে কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে, ঠিক আছে। এবং আমরা জানি যে আগামী সেপ্টেম্বর মাসে ব্রিক্সের শীর্ষ সম্মেলন ভারতে রয়েছে। তো সেক্ষেত্রে শীর্ষ সম্মেলনে বিমটেকের এখন সম্পাদকীয় দেশ বলতে কিন্তু বাংলাদেশ, সেদিক থেকে তারা ইনভাইটেড হচ্ছে। এর আগে কি তারেক রহমান ভারত সফরে আসতে পারে? মোটামুটি এই 2টা শর্তর পর্দা, যে শেখ হাসিনার প্রত্যাবর্তন আর হাদির হত্যাকারীদেরকে কিন্তু বাংলাদেশের হাতে তুলে দিতে হবে, আপাতত এই শর্তই রাখছে বাংলাদেশ। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে ঝাড়খণ্ডের রাঁচিতে আন্দোলন চলছে। ঝাড়খণ্ড জেপিএস আর ঝাড়খণ্ড এসএসসি প্রশ্নপত্র ফাঁসের বিরোধিতা করতে গিয়ে। তার নিচে আমরা দেখতে পাচ্ছি রুশ ও ইউক্রেনের যুদ্ধের পারদ আরও চড়লো, অর্থাৎ রুশ ও ইউক্রেনের যুদ্ধে পুনরায় তাদের যুদ্ধ শুরু হয়ে গেছে আবার আর কি, বেশ কয়েকদিন থেমেছিল। তাহলে একদিকে দেখতে পাচ্ছি রুশ ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে, এবং অন্যদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এখনও যুদ্ধ শুরু না হলেও ইরান ও আমেরিকার মধ্যে তর্ক বিতর্ক চলছে। 2011 সালের পর প্রতি 10 বছর অন্তর আদমশুমারি হওয়ার কথা থাকলেও 2021 সালে সেরকম কোনো আদমশুমারি হয়নি। পরবর্তীকালে যেটা 2026 সালে অনুষ্ঠিত হচ্ছে, তো 1 থেকে 5 আগস্ট সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করার ব্যাপার ছিল, নিজের ডাটা নিজে সেভ করবে। পরবর্তীকালে 15 আগস্ট থেকে যিনি দায়িত্বে থাকবেন উনি গিয়ে সেটা ভেরিফাই করবেন আর কি। তো এই ক্ষেত্রে স্কুলের শিক্ষকদেরকে নিয়োগ করা হয়েছিল। তো এক্ষেত্রে স্কুলের পড়াশোনা বাদ দিয়ে এই কাজ করা শিক্ষকদের কাছে কাজটা অনেক জটিল হচ্ছে, এই জন্য পড়াশোনার বিভ্রান্ত ঘটছে। প্রথম আমরা যে খবরটা আলোচনা করব, আমরা জানি সম্প্রতিকালে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ কিন্তু টেস্টে হারিয়েছে। তো এই মুহূর্তে অস্ট্রেলিয়ার টেস্ট র্যাঙ্ক হচ্ছে 1 এবং বাংলাদেশের টেস্ট র্যাঙ্ক 9। সুতরাং 1 নম্বর র্যাঙ্কের দলকে একটা 9 নম্বর র্যাঙ্কের দল হারিয়ে দিচ্ছে। সুতরাং এটা বাংলাদেশের কাছে একটা খুবই গৌরবময় দিন, এবং এটা বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে একটা বিপ্লবের সূচনা। তার বাম দিকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে গল টেস্ট চলছে, 15 আগস্ট থেকে শুরু হয়েছে, যেখানে দেবদূত পাটিকাল সেঞ্চুরি করেছে এবং জুয়েল হাফ সেঞ্চুরি করেছে, এবং ভারত প্রথম ইনিংসে একটা শ্রীলঙ্কা থেকে অনেকটাই ভালো পজিশনে আছে। আর তারপরে আমরা জানি সম্প্রতিকালে রোনাল্ডো বিশ্বকাপ এটাই সম্ভবত তার শেষ ছিল, 2026 যে বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ হয়েছিল। তো এই মরশুমের শেষেই রোনাল্ডো ফুটবল জীবন থেকে তিনি অবসর নিতে পারেন।
আমরা জানি নেদারল্যান্ডসে হকি ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, যেখানে ভারতীয় হকি দল প্রথম ম্যাচে কিন্তু জয়লাভ করেছে, কিন্তু মেয়েদের হকি দল প্রথম ম্যাচে জয়লাভ করতে পারেননি, চীনের সঙ্গে ড্র করেছে। ঠিক আছে, আর বিশ্ব চ্যাম্পিয়নশিপে আজ লড়াই ও আত্মবিশ্বাস সিন্ধুর, অর্থাৎ পিভি সিন্ধু আমাদের এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ যে ব্যাডমিন্টনের, ওটা দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। এবং পিভি সিন্ধু এই টুর্নামেন্টে এর আগে কিন্তু পাঁচবার কিন্তু পদক জয়েছে, এটা তার ষষ্ঠ পদক জয়ের সম্মুখে দাঁড়িয়ে আছে। এই পিভি সিন্ধুর ইতিহাস দেখলে এই পিভি সিন্ধুই একমাত্র খেলোয়াড় যে অলিম্পিকে কিন্তু দুটা পদক আছে। 2026 রিও অলিম্পিকে উনি রৌপ্য পদক পেয়েছিলেন এবং 2020 সালে টোকিও অলিম্পিকে উনি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। ঠিক আছে, ঠিক আছে, আমাদের আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইবার করবেন। প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আমরা পত্রিকার বিশ্লেষণ নিয়ে আসার চেষ্টা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, গুড বাই, জয় হিন্দ।